দর্শক স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সীমান্ত খোকন। সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। আজ স্টুডিওতে আছেন আমাদের তিনজন অতিথি। আছেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। চলুন আমরা সরাসরি অতিথিদের সাথে কথা বলি। প্রথমে আমরা আসলে রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা করব, যেহেতু এখন একটা রাজনৈতিক প্রেক্ষাপট, সামনে নির্বাচন। তো সার্বিক পরিস্থিতিটা আমাদের দেশের নির্বাচনকে সামনে রেখে সার্বিক পরিস্থিতিটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সৈয়দ ইশতিয়াক রাজা, আপনাকে যদি। অনেক ধন্যবাদ। যেটা ঘটে আমাদের এখানে, আমার মনে হয় সেই চিরাচরিত অবস্থানই দেখছি আমরা, যে নির্বাচন যখন ঘনিয়ে আসে 5 বছর পরে, তখন যারা বিরোধী পক্ষে থাকে তারা একটা গিয়ার আপ করার চেষ্টা করে সামগ্রিক বিষয়টাকে। সেই প্রচেষ্টাটা বিএনপির মধ্যে আমরা, রাজপথের যে প্রধান বিরোধী দল তাকে আমরা সেটার মধ্যে দেখতে পাচ্ছি। বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে, সেই সমাবেশে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসছে, বাধা উপেক্ষা করে সমাবেশ করছে, এবং সিলেটের পরে তারা এখন ঢাকায় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে সরকারি দলেরও প্রতিক্রিয়া আছে, তারা জেলা পর্যায়ে সম্মেলনগুলো করছে, এবং এই সম্মেলনগুলো করতে গিয়ে তারাও কিন্তু রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, বিরোধী দলকে মোকাবেলার কথা বলছে। সমস্যাটা হলো আমাদের দেশের রাজনীতিটা একটা চিরাচরিত বিভাজিত রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, এবং এই যে রাজনীতি, এই রাজনীতির আপনি সরাসরি দুটি পক্ষ, আমরা আর ওরা, মাঝখানে কেউ নেই, হয় আমরা না তো ওরা। এমন একটা জায়গায় রাজনীতি গেছে, তার অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে। সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা দেখছি না। আগামী নির্বাচনটা ধরেন একটা বড় ইস্যু, কিভাবে নির্বাচন হবে। শাসক দল আওয়ামী লীগ তার অবস্থানে, শক্ত অবস্থানে আছে, অনর অবস্থানে আছে, যে তারা যেভাবে চাচ্ছে অর্থাৎ তাদের অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে বিএনপির অবস্থান যে তারা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন চায়, সরকারের অধীনে নির্বাচন চায়। আমি এখানে কোনো সংলাপের জায়গা দেখছি না, কিন্তু সংলাপের বাইরে গেলে যেটা হবে, সংঘাত অনিবার্য। এবং এই যে সহিংস সংঘাতের কথা, সেটা কিন্তু উচ্চারিত হচ্ছে। এক পক্ষ বলছে খেলা হবে, তো আরেক পক্ষ বলছে যে রাজপথেই ফয়সালা হবে। তার অর্থ হলো জনগণ খুব ভালো করেই বুঝতে পারছে যে একটা সংঘাতের দিকে রাজনীতি হাঁটছে। কিন্তু এটা কোথায় নিয়ে যাবে সেটা খুব টু আর্লি টু সে। আমার কাছে মনে হয় বিএনপি বেশ আগেভাগে এবার মাঠে নেমেছে। সাধারণত আমরা জুন জুলাই আগস্টের কথা ভেবেছিলাম যে বিএনপি তো ওই সময়টাকে সামনে রেখে নামবে আগামী বছর, কিন্তু তারা বেশ আগেভাগেই নেমে গেছে। ফলে যেটা ঘটেছে, একটা পলিটিক্যাল ইকোনমি সিনারিও তৈরি হয়েছে বাংলাদেশে। কারণ এই মুহূর্তে দেশের অর্থনীতিটাও কিন্তু একটা বড় ধরনের সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, রাশিয়া ইউক্রেন ওয়ার এবং এর আগের যে প্যান্ডেমিকের কারণে। এবং সামগ্রিকভাবে সারা পৃথিবীতেই যেটা দেখেছেন, আইএমএফ বলেছে 1930-এর পরে সবচেয়ে বড় মহামন্দার মুখোমুখি পৃথিবী। বিশ্বব্যাংক বলেছে পৃথিবী একটা মহামন্দার ভিতর দিয়ে যাচ্ছে, এবং সেখানে বাংলাদেশও বিচ্ছিন্ন কিছু নয়। দেখতে হবে যে এই যে বিএনপি আন্দোলন করছে, বিএনপি আবার ছোট ছোট অনেকগুলো দলের সাথে, জোটের সাথে কথাও বলছে, কোথাও যোগবোধ, কোথাও জোট গড়ার কথা বলছে। রাজনীতিতে একটা কথা আছে যে জোট বা মহাজোট যেটাই হোক না কেন, এটা পাটিগণিতের অঙ্কের মতন সরলভাবে চলে না, যে শেষ পর্যন্ত গিয়ে ফর্মুলা মিলে একটা ফলাফল দিবে, কিন্তু হয় জটিল। গতবার আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে জোট গঠন করেছিল, ঐক্যফ্রন্ট গঠন করেছিল বিএনপি। শুধু তাই না, তারা নিজেদেরকে বিসর্জন দিয়েছিল আরেকজনকে নেতা মেলে, ডক্টর কামাল হোসেনকে। সেটা তাদেরকে বড় কোনো ফলাফল এনে দিতে পারেনি। এবার তাই বিএনপি অনেক সচেতন, তারা নিজেদেরকে জায়গায় রেখে অন্যদেরকে আহ্বান করেছে যে আপনারা আমাদের পিছনে এসে দাঁড়ান। সেটার কোন ফল পাওয়া যাবে সেটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু এটা একটা নতুন জায়গা। আর আন্দোলন সংগ্রাম তো আমরা বাংলাদেশে প্রচুর দেখলাম, বলে সরকারকে সেই জায়গায় নিতে কতটা পারবে। যেমন 96-তে 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপির কাছ থেকে কিন্তু আদায় করতে পেরেছিল মাগুরার ঘটনার পরে তত্ত্বাবধায়ক সরকার। এখন বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে সেই চাপ দিয়ে কতটা আদায় করতে পারবে, এবং সেই চাপ দিতে গেলে পরিস্থিতি কতটা সহিংস হয়ে উঠবে, জনগণ সে আগের মতন এই রাজনীতিতে অংশ নিবে কিনা। কারণ মাঝখানে একটা বড় ধরনের ঘটনা ঘটেই গেছে, 13, 14, 15 এই সময়টা বিএনপি যে সহিংস আন্দোলন করেছে, আগুনের পেট্রোল বোমার আন্দোলন করেছে, সেইটা কিন্তু তার আন্দোলনের শক্তি
সেখানেই ক্ষয় হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, এই যুগপৎ আন্দোলনের কথা বলছেন, তো যুগপৎ আন্দোলনের সাথে তো আপনারা আছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও আছে, তো আপনারা গণতন্ত্র মঞ্চ নামে গতকালকে একটা মিটিংও করেছেন বিএনপির সাথে 7টি দল নিয়ে। তো ওভারঅল আসলে আপনাদের মানে ভিউটা কি, কিংবা আপনাদের মোটো? জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রিয়ভাজন দুজন আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রধান যে সংকট, আমরা জানি যে নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশের যে সংকটটা 14 সালের পরে পরবর্তী 5 বছর আরও ঘনীভূত হয়েছে। 18 সালের একটা প্রহসন বলি, তামাশার বলি, দিনের ভোট রাতে বলি, যেটা এখন আন্তর্জাতিকভাবে রাষ্ট্রদূতরাও তারাও এখন বলা শুরু করেছেন। তো সেই নির্বাচনের পরে দেশের অভূতপূর্ব একটা সংকটের ভেতরে, এবং রেজা ভাই একটু যেটা উল্লেখ করলেন, এবং গত 4 বছরে এই রাজনীতির মধ্যে আমরা দেখছি যে দমন পীড়ন, সন্ত্রাস এবং বিরোধী দলকে দমন করে শাসন করবার সরকারের যে তৎপরতা, এটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, প্রতিশোধাত্মক যে রাজনীতি, মানে আপনাকে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে, দমন করে আর সরকার তার যেটা আমরা বলি যে তার যে অবৈধ, তার যে অনৈতিক ক্ষমতা, এটাকে দীর্ঘায়িত করা, এটাকে প্রলম্বিত করা, সেই জায়গাটা দেশে একটা অভূতপূর্ব একটা সংঘাতের পরিস্থিতি ইতিমধ্যে এটা তৈরি হয়েছে। সংকটটা কোথায়? আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 2014 বা 18 সালের মতন আরেকটা ব্যর্থ, অকার্যকর, তামাশা নির্বাচনের দায়ভার তো বাংলাদেশ এবং তার জনগণের পক্ষে নেওয়াটা সম্ভব না। আমরা যেটা খুব স্পষ্ট করে যেটা বলেছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ থেকে, গতকাল আপনি যেটা উল্লেখ করলেন, বিএনপির সাথে আমাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে যে ধারাবাহিক আলোচনা মঞ্চের, তার অংশ হিসেবে গতকাল আমরা বিএনপির সাথে 2.5 ঘন্টার উপরে আমাদের একটা দ্বিপাক্ষিক একটা আলোচনা এবং মত বিনিময় হয়েছে। সেখানেও যে কথাটা আমরা খুব স্পষ্ট করে বলবার চেষ্টা করেছি, এটা আমি আগেও বলেছি, যে বিদ্যমান বাস্তবতায় দলীয় বা রাজনৈতিক সরকারের অধীনে বিশ্বাসযোগ্য কোনো নির্বাচনের কোনো সুযোগ নেই। মানে এটা এখন দেশের যে কোনো সাধারণ মানুষ তাদের ধারণা। আমরা বলেছি সেজন্য নির্বাচনের আগে সরকারকে অবশ্যই পদত্যাগ করা দরকার, এবং আলাপ আলোচনা করে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন বা একটা তদারকি সরকার কিভাবে গঠিত হতে পারে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। যে সরকার আগামী 23 সালের শেষে বা 24 সালের শুরুতে একটা নিরপেক্ষ, অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচনকে নিশ্চিত করবে। এই জায়গাটাগুলোর ক্ষেত্রে এবং আলোচনাটা হচ্ছে এইখানে। সরকার যেভাবে তারা বলছেন যে সংবিধানের বাইরে তারা যাবেন না, তো আপনি জানেন যে 96 সালে তো আওয়ামী লীগ 173 দিন টানা হরতাল করে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান মানতে বাধ্য করা হয়েছিল। এবার তো পরিস্থিতি গত বলতে পারেন 24-25 বছরে আরও শোচনীয়, যেখানে মানুষের ভোটাধিকার অস্বীকৃত, গণতান্ত্রিক অধিকার সংকুচিত, যেখানে প্রতিদিন মানুষকে তার সাধারণ অধিকারের জন্য ইভেন ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু করে সকল কালাকানুন দিয়ে যেখানে মানুষকে কণ্ঠরোধ করা হয়েছে। আমরা আমাদের দল থেকে যে কথা বলবার চেষ্টা করেছি যে আমরা এখন ইভেনকে গণতন্ত্র মঞ্চ কথাটা আমরা আলোচনা করেছি দুটো বিষয় নিয়ে, যেটা আপনি বললেন একটু রেজা ভাই যেটা বললেন, রাজপথের আন্দোলন তো শেষ বিকল্প, রাজপথে যে শক্তি প্রয়োগের বিকল্পটা আধুনিক গণতন্ত্র রাষ্ট্র বা সমাজ, এটা তো আমাদের শেষ একটা হাতিয়ার বা একটা অবলম্বন বলতে পারেন। তাহলে এর আগে কি? আমরা বলেছি সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন থাকলেও এই রাজনৈতিক সংকটটা আলাপ আলোচনা করে কিভাবে সরকার পদত্যাগ করবে, কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত হবে, এটা 2018 সালের মতন একটা তামাশার সংলাপ না বা একটা ওরকম কোনো ডায়ালগ না, এটা লোক সর্বস্ব, প্রচার সর্বস্ব না। সরকার যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আমি বিশ্বাস করি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংকট একটা সুযোগ আছে। যদি সেটা না হয় তাহলে রাজপথে বিরোধী দলগুলোর, যেটা ওবায়দুল কাদের মাঝে মধ্যে বলেন যে আন্দোলনে জিততে না পারলে তো ইলেকশনে জেতা যাবে না, তিনি একটা সত্য কথা উচ্চারণ করেন। তার অর্থ হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে রাজপথে সরকারকে আপনি বাধ্য না করা পর্যন্ত, তাকে পিছু হটতে বাধ্য না করা পর্যন্ত আসলে কিন্তু কোনো দাবিটা আদায় করা যায় না। সেজন্য গতকালকে সংলাপে আমরা আলোচনা করেছি যুগপৎভাবে গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি যুগপৎভাবে একটা আন্দোলনের কর্মসূচি আমরা
নেব। আমাদের মধ্যে একটা লিয়াজো কমিটির সিদ্ধান্ত হয়েছে সকল বিরোধী দলকে ন্যূনতম ইস্যুতে, পাশাপাশি আমরা বলছি সরকারি পরিবর্তন এবং এই যে শাসনতান্ত্রিক যে ব্যবস্থা, যে শাসনতন্ত্র স্বৈরতন্ত্রের একটা উৎস, শাসনতান্ত্রিক ব্যবস্থা এবং এই যে আমলাতান্ত্রিক যে প্রশাসনিক ব্যাপারটা এটাকে সমাধান করে বাংলাদেশকে সামনে এগোতে হবে। এটাই হচ্ছে যুগপৎ আন্দোলনের ভিত্তি নিয়ে আমাদের মধ্যে আরো ভবিষ্যতে কয়েক দফা আমরা আলোচনা করব। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো একটা বিষয় আপনি বলেছেন যে আসলে রাষ্ট্রদূতরা যে কথা বলতে শুরু করেছেন আমাদের দেশের রাজনীতি নিয়ে, হ্যাঁ, এটা নিয়েও বিতর্ক আছে। তো আমাদের এম এ আজিজ সাহেব ওই প্রোগ্রামে ছিলেন, যে প্রোগ্রামে রাষ্ট্রদূত বলেছেন আমাদের নির্বাচনের আগের যে নির্বাচনটা হয়েছে। তো জনাব আজিজ, তো আপনাকে যেটা জানতে চাচ্ছিলাম যে রাষ্ট্রদূতের প্রেস ব্রিফিংয়ে আপনি ছিলেন সেদিন, যে জার্মান রাষ্ট্রদূত যে আলোচনা অনুষ্ঠান জাপানের রাষ্ট্রদূতের কাছে, তো ওনার ওই প্রোগ্রামে তো আপনি ছিলেন। তো আসলে মানে এই ইস্যুটা কোন প্রেক্ষাপটে আসলো, কিংবা না, বিষয়টা হলো ওখানে একটা প্রোগ্রামে আসছিল, আমি সেখানে গেস্ট হিসেবে দাওয়াতে ছিলাম। তো উনি ন্যাচারালি আমাদের দেশে তো জাপান তো ভালো ডেভেলপমেন্ট পার্টনার, তো সেই হিসাবেই আমাদের দেশে কি কি প্রজেক্ট আছে, কি কি করণীয়, এইসব ইস্যুতেই আলোচনা মেইনলি করছিলেন। শেষের দিকে এক সাংবাদিক প্রশ্ন করলো যে আমাদের দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, এখানে আপনার কি অভিমত? তখন তিনি বলল যে জাপান কোনো দেশের রাজনৈতিক ইস্যুতে কোনো কথা বলে না। আচ্ছা, এই কথা বলেই তিনি স্টপ করেছেন। মানে এরপরেও উপরই কয়েকজন কোশ্চেন করছে, তখন সে ওই কথার প্রেক্ষিতে বলে ফেলছে যে আমিও শুনেছি যে এরকম রাতে ভোট হয়, প্রিজাইডিং অফিসাররা ভোট দেয়, কোন দেশে এটা ঘটছে আমি জানি না, আমার জানা নাই, পুলিশ ভোট দেয়, বলে ফেলছে এবং অনেকটা হাসতে হাসতে বলে ফেলছে। তো এটা কতটুকু, আমি তোকে যেহেতু ডাইরেক্টলি শুনছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা জাপানের পক্ষ থেকে বলা, এরকম আমার কাছে মনে হয় নাই। তবে তিনি বলেছেন এবং এটা নিউজও হয়েছে, হয়তো ডিটেল না হলেও নিউজটা হয়েছে, একথা তিনি বলেছেন। তো এখন আমার বক্তব্য হচ্ছে কি, যে আমাদের দেশে দেখেন অনেক আগের থেকেই আপনি দেখেন যে বিশ্বে ছোট বড় অনেক দেশেই এটা লক্ষণীয় না, কিন্তু আমাদের দেশে দেখেন এমবিসিগুলোতে পলিটিশিয়ানদের শুরু করে আপনার আমাদের সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি দাওয়াত করলে এমবিসিতে ঠিকই যায়, কিন্তু অন্য কোনো অনুষ্ঠানে না গেলেও ওটা মিস করে না। এটা কি কারণ? অ্যাম্বাসেডাররাও আসে। এখন আমরা অ্যাম্বাসেডারদেরকে বিভিন্ন সময় গুরুত্ব বেশি দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের দেশে তো বিভিন্ন সময়ে পলিটিক্যাল ক্রাইসিস যখন তৈরি হয়েছে, তখন কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন দেশের লোক আসছে নেগোশিয়েট করার জন্যে। হ্যাঁ, ধরেন একবার তো ভারতের ফরেন সেক্রেটারি সুজাসিত সিং আসলো, তারানকো আসছে, সার্নিনিয়া আসছে। আমরা নিজেরা যে বৈঠক করছি, ধরেন আওয়ামী লীগের প্রয়াত এম এ জলিল সাধারণ সম্পাদক, এটা কি আমাদের দেশের রাজনৈতিক এটার কোনো দুর্বলতা? দুর্বলতা বটেই। একটা স্বাধীন দেশে আমি এটাই বললাম যে এরকম কোনো ছোট বড় দেশে এইভাবে মানে সবাই এই এমবেসিগুলোতে দৌড়ানো, এমবেসিগুলোর হেল্প নেওয়া, চেষ্টা করা, এমবেসিগুলো এই সুযোগে একটু একটু পাবলিক কাভারেজ পাওয়া বা ইত্যাদি ইত্যাদি, তারাও এগিয়ে আসে, সুযোগ তো পায় তারা। কিন্তু এবারে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে যে এবারে দেখেন একবার আমি ওই জিনিসটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম লেগেছে যে 14টা বড় দেশের আপনার কূটনীতিক ইলেকশন কমিশনের সাথে দেখা করছে। সেখানে যাও তারা বলছিল যে আমরা নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই, এই হলো প্রতিবদ্ধ বিষয়। এটা কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করার দরকার। এর মাঝখানে ধরেন আমাদের ধরেন র্যাবে স্যাংশনও আসলো, এখনো এ ধরনের গুজব আছে। তো সুতরাং আমাদের এখানে আমাদের পলিটিশিয়ানরাই মানে বহির্শক্তির ইন্টারফারেন্স যেহেতু বরাবরই আছে, আমি বলবো
এবং আমাদের কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময়ও কিন্তু এক ধরনের কিন্তু ছিল, নানান ইন্টারেস্ট এখান থেকে হয়েছে, এইসব আলোচনায় আমি যেতে চাই না। কিন্তু আমাদের দুর্ভাগ্য বলি আর যাই বলি না কেন, শুরুর থেকে এটা আছে এবং এর থেকে রাজনীতিবিদ বেরোতে পারে না। ইশতিয়াক রাজা সাহেবের কাছে আসি যে আসলে নির্বাচন কমিশনও কিন্তু এটার ব্যাপারে একটা রিয়েক্ট করেছে। আজকে আপনি দেখেছেন যে নির্বাচন কমিশনেও তাদের যে এই মিটিং এতে করা, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, যেহেতু বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়, বাংলাদেশকে উন্নয়ন কাজের জন্য এবং আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থানের জন্য বিদেশি দেশগুলোর সাথে সম্পর্ক রাখতে হয়, সংস্থাগুলোর সাথে সম্পর্ক রাখতে হয়। সুতরাং উন্নয়নের অংশীদার হিসেবে তারা নানা বিষয়ে আমাদেরকে পরামর্শ দিতে পারে, কথা বলতে পারে। কিন্তু এভাবে রাজনীতি নিয়ে সরাসরি কথা বলা, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। এরকম একটা বক্তব্য যদি জাপানের রাষ্ট্রদূত ভারতে দিতেন, তাহলে সরাসরি বহিষ্কার করে দেওয়া হতো কিন্তু তাকে। এবং নেপালেও এরকম একটা বক্তব্য সে দিতে পারবে বলে মনে হয় না। দুর্বলতা আমাদের এখানে অনেকগুলো দুর্বলতা আছে। একটা হলো আমাদের ওভারঅল সামগ্রিক সুশাসন ব্যবস্থাপনার মধ্যে দুর্বলতা আছে, আমরা গভর্নেন্স দিতে পারি না। যেহেতু বিদেশি দেশ থেকে আমরা সাহায্য নেই, সংস্থা থেকে সাহায্য নেই, বলে তাদের কথা আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে শুনতে হয়। কিন্তু তার চাইতে বেশি যেটা, সেটা হলো আমরা অনেক বেশি তাদেরকে রাজনীতিতে নিজেরাই জড়িয়ে ফেলি। বিএনপির কথাই চিন্তা করেন, তারা এখন সমাবেশ করছে, মানুষের কাছে যাচ্ছে, কিন্তু একই সাথে কিন্তু প্যারালাল তারা রাষ্ট্রদূতদেরকে ডাকছে কিংবা রাষ্ট্রদূতদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, দূতাবাসে যাচ্ছে, তাদের সাথে নানা ডায়লগ করছে এবং তাদের কাছে দেশের সমস্ত কথা বলছে, নালিশের আকারে বলছে। এই কাজ আগেও করেছে, যখন বিএনপি সরকারে ছিল তখন অন্য দল এই কাজ করেছে, আমরা দেখেছি। বিদেশি পত্রিকায় লেখালেখি হয়েছে যে বাংলাদেশকে সাহায্য দিবেন না। বাংলাদেশের প্রেস মিডিয়া, আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে বলবো, এরকম আনডিগনিফাইড মিডিয়া কোথাও খুঁজে পাওয়া যায় না। বিদেশি রাষ্ট্রদূতকে বলছে বাংলাদেশ কেমন করে চলবে, তাদেরকে জিজ্ঞেস করছে, ফলে তারা উত্তর দিচ্ছে। আপনার মনে আছে যে আমাদের এখানে এমনও হয়েছে যে আমাদের অভ্যন্তরীণ বিদেশিরা স্টেটমেন্ট পর্যন্ত করেছে, একসাথে জয়েন্টলি 15টা 10টা দেশের রাষ্ট্রদূত একত্রিত হয়ে বিবৃতি দিয়েছে। এই কাজগুলো আমরা নানা সময় দেখেছি এবং একটা ধারণাই হয়ে গেছে যে বিদেশিরা আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে এবং ঐতিহাসিকভাবে বেশ কিছু ঘটনায় বিদেশিদের ইনভলভমেন্টও পাওয়া যায়। সব কিছু মিলিয়ে আমরা নিজেরা এই অবস্থানটা তৈরি করেছি। রাজনীতিবিদদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা নিজেদের উপরে নিজেরা আস্থা রাখতে পারছে না। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থতা এটি। দেখেন, সংসদ একটি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন প্রতিষ্ঠান, ব্যুরোক্রেসি আমলাতন্ত্র প্রতিষ্ঠান, আমাদের এক্সিকিউটিভ যেটাকে নির্বাহী বিভাগ বলি, আমাদের বিচার বিভাগ, এগুলো চালায় কিন্তু রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো। আনফর্চুনেটলি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিক না, তাদের ভিতরে কোনো প্রাতিষ্ঠানিক অ্যাপ্রোচ নাই, কোনো সেরকম কোনো সক্ষমতা তৈরি হয়নি। বিদেশে রাজনৈতিক দলগুলোর এরকম আচরণ দেখবেন না। এমনকি ভারতে রাজনৈতিক দলের কার্যালয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখবেন না, ওটা একদম সচিবালয়ের মতন চলে। রাজনীতি হয় মাঠে ময়দানে, কর্মসূচি ভিত্তিক, মানুষের কাছে, এলাকা ভিত্তিক। আমার এখানে তা কিন্তু না। এই জায়গাগুলো আমরা অর্জন করতে পারিনি আমাদের রাজনীতি। এবং ফলে কি হয়েছে, নিজেরা নিজেদেরকে ট্রাস্ট করতে না পারে ফেরেশতা খুঁজছে এখন, যে তাদের নির্বাচনটা কোনো রাজনীতির বাইরে কোনো এক ফেরেশতা এসে করে দিয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা রাজনীতিবিদদের। মানে আমি একটু রেসপন্ড করতে চাই। হ্যাঁ, প্রথম হচ্ছে যেটা আমাদের দুই আলোচক যেটা বললেন, আমি ওনাদের সঙ্গে, ওনাদের মূল টিউনিংয়ের সাথে আমি একমত। সংকটটা হচ্ছে যে আমাদের ধর্ণা দেবার যে রাজনীতি, এটা বেশ পুরনো। এটা আমি মোটামুটি গত 3 দশক ধরে বলতে পারি, এই যে ধর্ণা দেবার যে রাজনীতিটা, আমাদের নিজেদের সংকটে নিজেরা আলাপ আলোচনা করে সমাধান করার যে রাজনৈতিক প্রজ্ঞা বা যেটাকে পলিটিক্যাল ম্যাচুরিটি আপনি যদি ইংরেজিতে বলেন, সেটা আমাদের রাষ্ট্র পরিচালকরা বা রাজনীতিকরা এটা বিভিন্ন দুর্যোগে বা সংকটে তারা এটা দেখাতে ব্যর্থ হয়েছেন। এবং এখন আওয়ামী লীগ যে সমালোচনা বিএনপি বা বিরোধী দল সম্পর্কে করছে, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল একই কাজ, আওয়ামী লীগও কিন্তু এই ধর্ণা দেবার যে রাজনীতি, আমরা একই অভিজ্ঞতা কিন্তু আমরা দেখে এসছি। এটা সরকার কখন তারা এটা করতে পারে, বিশেষ করে ধরুন এই আমলে যদি বলি, রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র বা রাজনৈতিক প্রতিষ্ঠান চালাতে গেলে
পপুলার ম্যান্ডেট লাগে। মানুষ কিভাবে ম্যান্ডেট দেয়? ভোটের মধ্য দিয়ে মানুষ ম্যান্ডেট দেয়। আমি আমার আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রায় বলেছি 2009 সালে আপনারা গভর্নমেন্ট ফর্ম করার পরে আপনাদের সরকার যে পরিমাণ শক্তিশালী ছিল, 14 সালের 5ই জানুয়ারি একতরফা নির্বাচনের পরে সকল বিরোধী দল যখন প্রত্যাখ্যান করে, বর্জন করে, তখন আপনাদের কিন্তু রাষ্ট্র পরিচালনায় সেই শক্তিটা অনেকখানি দুর্বল হয়েছে। আর 18 সালের এইবার এই চূড়ান্ত তামাশা নির্বাচনের পরে সরকারে খেয়াল করবেন রাষ্ট্র পরিচালনার যে রাজনৈতিক ক্ষমতা, পলিটিক্যাল যে অথরিটি, মোরাল যে অথরিটি, সে অথরিটি বাস্তবে অনেকখানি হ্রাস পেয়েছে। এই জন্য খেয়াল করবেন পুলিশ মনে করে তারা সরকার চালাচ্ছে, র্যাব মনে করে তারা চালাচ্ছে, আমলারা মনে করে তারা সরকার চালাচ্ছে। এই যে জায়গাটা, এই সুযোগটা কিন্তু বিদেশি কূটনীতিকরা বা যাদের এখানে যে কথা তাদের বলবার কথা না, তার মানে আপনি 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 নিজে যে ঐতিহ্যটা আপনি একদিকে আপনি নিজে একটা সুযোগ করে আপনি দিয়েছেন আপনি এটা, এবং এটা প্রায় ধারাবাহিকভাবে কিন্তু এটা কিন্তু আসছে। ফলে এই সমস্ত প্রশ্নে একটা ন্যাশনাল কনসেনসাস যদি না আসে, তাহলে কিন্তু আমরা এই সংকটকে মোকাবেলা করতে পারবো না। এক ধরনের দাসানুক যে রাজনীতি, আমার মনে আছে 2014 সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকাতে এসে কিভাবে তিনি জাতীয় পার্টিকে তিনি বাধ্য করলেন তারপরে ইলেকশনে যাবার জন্য। সকল রাজনৈতিক দল যখন প্রত্যাখ্যান করেছে, বর্জন করছে, এবং প্রয়াত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে তিনি যখন লিখলেন 2007-8 সালে তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ দলের পক্ষে তিনি কী ভূমিকা তিনি পালন করলেন, এটা তার আত্মজীবনীমূলক তার যে লেখা তিনি সেখানে স্পষ্ট করেছেন। এগুলোর জন্য আমাদের রাজনীতিকদের কোনো দুঃখবোধ নেই, কোনো লজ্জাবোধ নেই, কোনো অপমান, কোনো বোধ নেই। আমাদের ন্যাশনাল যে ডিগনিটি, আমাদের জাতীয় যে আমাদের সম্মান, মর্যাদা, দুর্ভাগ্যজনকভাবে যে কোনোভাবে ক্ষমতায় থাকার যে মনোভাব আর এদেরকে ব্যবহার করে বা ক্ষমতায় যাওয়ারও যে প্রবণতা, এগুলো কিন্তু আমাদের জাতীয় সম্মান নষ্ট করছে। বাইরে আপনি কিন্তু বিদেশে জাতি হিসাবে আমাদের যে মর্যাদা, একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসাবে এটা কিন্তু ক্ষুণ্ণ করছে। ফলে এগুলো আমি মনে করি যে কোনো দেশপ্রেমিক কোনো রাজনৈতিক নেতা, কোনো কর্মী, সমর্থক, সাধারণ মানুষ এগুলোকে তারা গ্রহণ করে না। এটা একটা সামগ্রিক, যদি আমরা একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে পারি, নিজেদের সংকট, নিজেরা যত সংকট থাকুক না কেন, আমরা সংকটগুলো সমাধান করব। এ পর্যন্ত যত বাইরের মেহমানরা এসছেন, একটা দুটো ক্ষেত্র ছাড়া কোনো মেহমানরা কিন্তু অভ্যন্তরীণ কোনো সংকট তারা কিন্তু সমাধান করতে পারেননি। হয় আমাদেরকে আলোচনা করে ঠিক করতে হয়েছে, অথবা রাজপথে আমরা কিন্তু সংকটের সমাধান হয়েছে। এই সংস্কৃতি থেকে বাংলাদেশকে নিশ্চয়ই ভবিষ্যতে বেরিয়ে আসতে হবে। এবার যাচ্ছি এম এ আজিজের কাছে। আপনি জানেন যে সিলেটে যে সামনে বিএনপির গণসমাবেশ আছে, এই সমাবেশ ঘিরে আবার পরিবহন ধর্মঘট ডেকেছেন, আবার এদিকে হবিগঞ্জের সমাবেশ ঘিরে সংঘর্ষ হয়েছে, এমনকি আমরা খবর একটু আগে যেটা দেখলাম যে 25 জন আহত হয়েছে। আসলে এই সাংঘর্ষিক অবস্থাটা এটা কি চলবেই কিনা, কি মনে করেন? দেখেন, সিলেটে শনিবারের দিন সমাবেশ, এখানে টাস্কফোর্স স্ট্রাইক যেটা গতানুগতিক, অন্য জায়গাও যেমন হয়েছে বিভাগে, এটাও হয়ে গেছে, সেখানে যুক্ত হয়েছে সংঘর্ষ, এবং পুলিশ, সংঘর্ষটা হয়েছে হবিগঞ্জে হয়েছে। তো এখন এটা কিন্তু সরকারের পক্ষ থেকে রিয়েলাইজ করা উচিত ছিল, কারণ সরকারের কাছেই গোয়েন্দা রিপোর্ট গেছে, একটা দৈনিকে ছাপাও হয়েছে। সেখানে বলা হয়েছে যে এখানে এই যে বাধা, ট্রান্সপোর্ট স্ট্রাইক ইত্যাদি করা হচ্ছে, এতে করে এটা আপনার সরকারের পপুলারিটি কিন্তু নষ্ট হচ্ছে। আর আমাদের বক্তব্য হচ্ছে যে আগাগোড়াই আমরা বলতাম যে আওয়ামী লীগ কর্মী বেস এবং বিএনপি সমর্থক বেস, আওয়ামী লীগ আন্দোলন করতে পারে, কিন্তু এবারে বিএনপিকে ট্রেনিং দিল সরকার, আওয়ামী লীগ ট্রেনিং দিয়ে এটাকে বিদ্রোহী বা প্রতিবাদী বা সংগ্রামী যাই বলেন করে দিল। দেখেন না, ট্রান্সপোর্ট স্ট্রাইক, এমনকি ইন্টারনেট পর্যন্ত বন্ধ রাখে, তারপর 3 দিন আগে এসে একদিনের মিটিং 3 দিন করে। এই শীতের ভিতরে বসে থেকে চিড়ে মুড়ি খেয়ে 20 মাইল 30 মাইল 40 মাইল হেঁটে নানাভাবে নানা কায়দায় আসে। অর্থাৎ মোটামুটি বিদ্রোহী হওয়ার জন্য যে পরিমাণ ট্রেনিং দরকার, একদম মিলিটারি ট্রেনিংয়ের মতো, জঙ্গলে রেখে দেয় আর্মি ট্রেনিং দেওয়ার জন্যে, ঠিক ওইরকমভাবে ট্রেনিং দিছে, এমন ট্রেনিং দিছে। এখন ঢাকার যে সমাবেশ আপনি দেখেন,
সমকাল, প্রথম আলো, যুগান্তরের রিপোর্ট ছাপা হয়েছে। আপনার তিনি আইডেন্টিফাইড না হয়ে অনেক সরকারি দলের নেতারাও কিন্তু কমেন্ট করেছে যে যাতে ঢাকাতে বড় সমাবেশ না হয়ে আবার অবরুদ্ধ করে না ফেলে, গণ অভ্যুত্থান না ঘটে যায়, এই জন্যে ঢাকার যত প্রবেশ পথ এখানে আওয়ামী লীগের সমাবেশ থাকবে। হ্যাঁ, আর খেলা আজকেও বলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারা ডিসেম্বরে খেলা হবে, পুরো ডিসেম্বর খেলা হবে। এটা তাহলে আমি শেষ করতেছি একটা কথা, যে আমার সবচাইতে আশ্চর্য লেগেছে ইউনিভার্সিটির শিক্ষক, আমি কিন্তু তাকে খুব রেসপেক্ট করি দূর থেকেও, আমার সম্পর্ক নাই, কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক, তিনি বলেছেন, দাঁত আমার কাছে ভিডিও আছে, যে বাড়াবাড়ি করলে হেফাজতের মতো 1 ঘন্টায় পরিষ্কার খালি জুতা থাকবে। এই সিচুয়েশন কিন্তু নাই। বিএনপি আবার বিএনপি আলাদা আলাদা সংগ্রাম করতেছে। এখানে হেফাজত বানাইতে গেলে আমার দেশ এবং জাতিকে সাফার করতে হবে। জনাব ইশতিয়াক, আপনি কি মনে করেন যে এই বিএনপির এই গণসমাবেশ বা এই যে মহাসমাবেশ ডেকেছে, এই সব এই বিএনপির অ্যাক্টিভিটিজে সরকার কি একটু চাপে পড়ে আছে? কিংবা বিএনপির সমাবেশ করা তো আমি তো মনে করি যে এটা সরকার, তো শেখ হাসিনা তো বলেছেন প্রধানমন্ত্রী যে তাদেরকে করতে দেওয়া হবে, তারা করুক, আমার কোনো অসুবিধা নেই, বরং উনি তো এবং কোথাও বাধাও দেওয়া হবে না, এরকম বক্তব্য আছে। এইটাই তো আমরা প্রত্যাশা করি যে রাজনীতি প্রত্যেকের জায়গা থেকে রাজনীতি সুস্থভাবে করার একটা সুযোগ পাবে, অধিকার আছে তাদের সেটা করার। এখন আমরা তো বাস্তবতা তো তা না, বাংলাদেশের রাজনীতি তো আপনি জানেন। ধরেন অতীতে যদি ফিরে যান তাহলে এই সমাবেশ করতে গিয়েই 21 আগস্টের ঘটনা ঘটেছে, তার উপরে হামলা হয়েছে। শাহ আহমেদ কিবরিয়া সমাবেশের মধ্যে বোমা হামলার শিকার হয়েছে। আহসানুল্লাহ মাস্টার সমাবেশ করতে গিয়েই বোমা হামলার শিকার হয়ে মারা গেছেন। শাহ মঞ্জুরুল ইমামের তাই ঘটনা করেছে, ওই রাজশাহীতে মমতাজউদ্দিন সাহেবের এটাই ঘটেছে। সুতরাং আজকে যারা সমাবেশের অধিকার চাচ্ছে তারা কিন্তু একসময় সমাবেশে গ্রেনেড হামলা করেছে। আবার এখন যারা সমাবেশে বাধা দেওয়া হবে না বলছে, প্রচ্ছন্নভাবে ট্রান্সপোর্ট স্ট্রাইক করে কিন্তু সেখানে এক ধরনের বাধা সৃষ্টি করাচ্ছে। তাতে কি হচ্ছে, একদিনের সমাবেশ আমরা সাংবাদিকরা একদিন কভার করতাম, এখন 3 দিন করতে হচ্ছে। বিএনপির কর্মীরা চিরা, গুড়, মুড়ি ইত্যাদি নিয়ে আগে থেকে সেখানে চলে যাচ্ছেন, ফলে এক ধরনের রেজিলিয়েন্স তৈরি হচ্ছে তাদের ভিতরে, পাবলিক সাফারিংস আছে। সবচেয়ে বড় কথা, বার্তাটা ভালো না। বার্তাটা এই কারণে ভালো না যে একটা সহিংসতা সংঘাতের কথা 2 পক্ষ থেকেই বলা হচ্ছে, সেইটা কিন্তু মানুষের জন্য খুবই উদ্বেগের বিষয়। বাংলাদেশের মানুষ এখন অর্থনৈতিকভাবে খুবই দুশ্চিন্তার ভেতরে আছে। মূল্যস্ফীতি বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, নানা কারণে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি একটা চাপের মধ্যে আছে। সেই একটা অবস্থায় রাজনীতির মাঠ উত্তপ্ত থাকা আরও বেশি সংকট তৈরি করে বলে মনে করি। তো এই যে এই সংকটময় অবস্থাটা, অর্থনৈতিক সংকট, পলিটিক্যাল সংকট, তো জনাব সাইফুল হক, আপনি কি মনে করেন যে এটার সলিউশনটা কি হতে পারে, সমাধানের ক্ষেত্রটা কি? আমি তার আগে যেটা একটা কয়টা মন্তব্য করি। যেটা বললেন যে, যেটা যা ভাই উল্লেখ করলেন, প্রধানমন্ত্রী বললেন যে বিরোধী দল তো সমাবেশ করতে পারবে, ইভেন তার যদি সচিবালয় পর্যন্ত আসে, তিনি আসলে তিনি চা পর্যন্ত তিনি খাওয়াতে চান, তো সেটা তিনি বললেন, যেটা আমাদের গণমাধ্যমে যেটা এসছে। কিন্তু আমাদের অভিজ্ঞতাগুলো কি, এ পর্যন্ত যতগুলো সমাবেশ হয়েছে বিএনপির, সেটা তো আপনারা যেটা এখানে আলোচনা হলো, 3 দিন 4 দিন আগে যেভাবে পরিবহনগুলো বন্ধ করে দিয়ে, যেটা আপনি এটা বললেন যে গণদুর্ভোগ, এটা একটা। আরেকটা হচ্ছে যে সরকার তাহলে যে কথাটা বললেন, বাস্তবে আচরণটা কিন্তু পরে উল্টো একটা আচরণটা হচ্ছে। এবং এগুলোর মধ্য দিয়ে আমার মাঝখানে আমি বলেছিলাম, আমার সাথে আওয়ামী লীগের কয়েকজনের যখন দেখা হয়েছে, আপনারা বলছেন যে ক্যান্টনমেন্টে যে দলটা জন্ম নিয়েছে বললেন, সেই দলটাকে প্রথমত এটা এরশাদের 9 বছরে এই দলটা গড়ে উঠেছে একভাবে রাজপথে লড়াইয়ের মধ্য দিয়ে। আর এবার যেটুকু অপূর্ণাঙ্গতা ছিল, আপনারা এবার এই যে হামলা, আক্রমণ, বাধা দিয়ে, ফেরি, নৌকা চলাচল সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, 3 হুইলার থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিয়ে, দলটাকে বাস্তবে আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে তার অপূর্ণাঙ্গতাকে পূরণ করে, আপনারা তো পরোক্ষভাবে আওয়ামী লীগ তো এই বিএনপিকে তার এই যে অপূর্ণাঙ্গ, যেটা বললেন কি যে কর্মী বেসড যে দল হিসেবে তাকে গড়ে তোলবার ক্ষেত্রে পরোক্ষভাবে যে বিরাট ভূমিকাটা রাখছেন,
মানুষ এটাকে কিভাবে দেখে? মানুষ এটাকে দেখে সরকার জবরদস্তি করে এগুলো তারা বন্ধ করছে। এতে ইতিবাচক বার্তা যাচ্ছে না। অর্থাৎ সরকার মূল রাজনৈতিক বার্তাটা কি? যে রাজনৈতিক দল বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতাটা সরকার হারিয়ে ফেলছে বলে হামলা করছে, আক্রমণ করছে, বাধা দিচ্ছে। এমনকি আওয়ামী লীগেরও যারা বিবেক সম্পন্ন সেন্সেবল মানুষ যারা, তারাও কিন্তু এগুলোকে ইতিবাচকভাবে তারাও কিন্তু গ্রহণ করছেন না। এর মধ্য দিয়ে পুরো রাজনীতিকে একটা সংঘর্ষের দিকে সরকার কিন্তু আজকে ফেলে দিচ্ছে, একটা প্রতিশোধাত্মক একটা রাজনীতির জায়গাটার মধ্য দিয়ে, যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যে মানুষ এখন এই দুর্দিনে বাজারে আগুন, মানুষের যে দুর্ভোগ, যেখানে মানুষের স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রাটা যেখানে কঠিন, মানুষের প্রকৃত আয় যেখানে হ্রাস পেয়েছে, সেখানে কিন্তু নতুন করে এগুলো কিন্তু আগুনের মধ্যে ঘি ঢালার সমান কিন্তু সরকার কাজটা করছে। খুবই আত্মঘাতী, খুবই বিপজ্জনক। এবং সেজন্য বলেছি সরকার তারা যে উন্নয়নের যে কথাটা বলছেন, এরকম একটা সংঘর্ষ যদি চলে, যখন আপনি যেটা বললেন না যে সমাধানের পথটা কি, যখন সরকার উচিত ছিল রাজনৈতিক উদ্যোগ নেওয়া, একদিকে আমি রাজনৈতিক সংকটটা কীভাবে সমাধান করব নির্বাচন কেন্দ্র করে, যেটা বিরোধী দল জনগণকে আস্থা নিয়ে, আরেকটা হচ্ছে এই যে ইন্টারন্যাশনালি 30 সালের পরে যে আরেকটা যে মন্দার যে পরিস্থিতি এসছে, তাহলে আমাদের মতন দেশে কিভাবে আমি জনগণ এবং বিরোধী দলকে আস্থায় নিয়ে সংকট সমাধানের জন্য একটি উদ্যোগ আমি গ্রহণ করতে পারি, এরকম একটা স্টেটম্যানশিপ না দেখিয়ে, এরকম একটা দূরদৃষ্টির পরিচয় না দিয়ে আপনি এখনও পর্যন্ত দ্বন্দ্ব অহমিকা করে মেরে শাসন করো, দমন করে শাসন করো, এটা কিন্তু খুব ভুল আত্মঘাতী জায়গাটা। এটা শুধু সরকারের জন্য বিপজ্জনক পথ না, পুরো দেশের জন্য ভয়াবহ একটা বিপজ্জনক পথ। এবং এরকম এটা চলতে থাকলে দেশে কিন্তু একটা খুব অনাকাঙ্ক্ষিত একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতির দিকে সরকার পুরো দেশটাকে নিয়ে যাচ্ছেন কিনা, সে প্রশ্ন কিন্তু আজকে সচেতন মহলে আজ কিন্তু এসছে। আমি সরকারকে সেখানে বলবো, আমি মাঝে মধ্যে বলি আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, আওয়ামী লীগকে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়টা দেওয়া দরকার। সেই পরিচয় কিন্তু আওয়ামী লীগ যদি এটা ব্যর্থ হয়, যদি মনে করেন 14 বা 18 সালের মতন আবার তারা দমন করে শাসন করবেন, আওয়ামী লীগের শিক্ষিত মানুষ, কৃষিমন্ত্রী যেটা আজিজ ভাই উল্লেখ করলেন, হেফাজতের মতন পরিণতি হবে বিএনপি বা বিরোধী দলের, এটা কোনো বিবেক সম্পন্ন মানুষ কথা কিন্তু বলতে পারে না। তার মানে আপনি মানুষকে একটা সংঘাতের কিন্তু আপনি কিন্তু আহ্বান জানাচ্ছেন পরোক্ষভাবে। এগুলো খুবই বিপজ্জনক কথা, এটা আওয়ামী লীগের বোধ হতে হওয়া উচিত। আমি যেটা একটু আগে বললাম, রাজপথ হচ্ছে বিরোধী দলের জন্য শেষ বিকল্প। সরকার যদি এটা বন্ধ না করে, তাহলে তো আপনি বলে যে মানুষরা আসছে সবাই কি বিএনপির ভোটার? সবাই বিএনপির ভোটার না, কিন্তু পরিস্থিতি এরকম, যারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, এবং আমাদের গণতন্ত্র মঞ্চের সংগঠিত লোক যদি 2000, 3000, 5000 হয়, ইভেন ঢাকাতে বহু মানুষ কিন্তু চারপাশে মানুষ কিন্তু জড়িয়ে যাচ্ছেন, যারা কথা বলছেন মানুষের দুঃখ নিয়ে, বেদনা নিয়ে, অধিকার নিয়ে, মানুষ তাদের পিছনে মানুষ কিন্তু যুক্ত হচ্ছে। এই কণ্ঠস্বরটা সরকারের শোনা দরকার, না হলে আগামীতে অনেক মাসুল দিতে হবে সরকারকে এবং পুরো দেশ এবং জনগণকে। আচ্ছা, আমরা আর অল্প সময় আছে, আপনি এম এ আজিজ আপনি যদি বলেন যে আসলে সংকটের সমাধানের পথটা কি, যদি শর্টলি। সমাধানের পথ বহুদলীয় গণতন্ত্রে আলোচনা এবং উদার হওয়া, অর্থাৎ সবাই ছাড় দেওয়ার মানসিকতা, কিন্তু সেটা আমি দেখছি না। জনাব ইশতিয়াক রাজা, আপনার যদি কোনো পরামর্শ। একদম রাইটলি বলেছেন, ছাড় দিতে হবে, প্রত্যেককেই ছাড় দিতে হবে, উদার হতে হবে, এবং সরকার যেমন বিরোধী দলের সাথে আলোচনা করতে হবে, বিএনপি কিন্তু 21 আগস্টের দান নিয়ে ক্ষমা চাইতে হবে যে আমরা ভুল করেছিলাম, এটা বলতে হবে। জামাত যেমন 71-এর জন্য বলতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই 21 আগস্ট বাংলাদেশের রাজনীতিকে চিরস্থায়ীভাবে বিভক্ত করেছে। বিভাজনের দেয়াল থেকে বেরিয়ে আসতে গেলে বিএনপিকে এই দায়টা নিতে হবে এবং বলতে হবে যে আমরা আমাদের সময় ঘটনা ঘটেছে, তদন্ত করিনি, জজমিয়া নাটক সাজিয়েছি, সুতরাং আমরা ভুল করেছিলাম। তারপরেই এবং আওয়ামী লীগকেও কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদেরকেও বলতে হবে যে আমাদের অনেক ভুল আছে, আমরা সামনে দেশের স্বার্থে সামনে এগোতে চাই। তো আমরা আসলে অনেক আলোচনা করলাম। দর্শক, এই ছিল আজকের এই সময় আয়োজন। আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।